This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এবার সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বড় খবর, ইরানের আকাশ আমেরিকার নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বড় খবর এই মুহূর্তের বড় খবর। এবার সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের আকাশ আমেরিকার নিয়ন্ত্রণে, দাবি করেছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গোটা বিশ্ব সেই পোস্ট দেখছে। আমেরিকার সঙ্গে পেরে ওঠার ক্ষমতা নেই ইরানের, ক্ষমতা জাহির করেছেন ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায়। গোটা বিশ্বকে বার্তা দিয়েছেন আমেরিকার মতো কেউ পারে না, দাবি ট্রাম্পের তরফ থেকে। এই পোস্টের ইঙ্গিত। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সিজার। একদমই এই পোস্টের অর্থ খুব স্পষ্ট, কারণ এতদিন ধরে ইরান যে অভিযোগটা করছিল বা আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞ থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা যে ইঙ্গিতটা বারবার করছিলেন যে ইসরায়েলের যে এই গোটা যুদ্ধে যে দুটো তাদের মোটিভ ছিল, এক হচ্ছে ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ এবং তারপরে বেঞ্জামিন নেতানিয়াহু বারবার কিন্তু বলেছিলেন যে এই ইসলামিক রেজিমের পতন ঘটানো, অর্থাৎ ইমাম খামেনেইর পতন ঘটানো। আর সেই জায়গায় দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টের আজকের যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট সেটা স্পষ্ট করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়লো। এতদিন পর্যন্ত ইসরায়েলের মতো সামনে যে ডিকয়টা ছিল সেই ডিকয়টা ছিল, কিন্তু এখন যখন ইসরায়েলের বুকে পরপর ইরান আক্রমণ করছে এবং সেই আক্রমণের ভয়াবহতা বাড়ছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বন্ধু রাষ্ট্রের প্রতি হাত বাড়িয়ে সরাসরি এই যুদ্ধে নামার ঘোষণা প্রায় করে ফেলেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে গোটা বিশ্বের রাজনৈতিক সমীকরণ কোন দিকে যাবে তা কিন্তু নির্ভর করবে ইরানের এই যে শাসন, এই শাসনের পতন না এই শাসন টিকে থাকে তার উপর নির্ভর করবে। কারণ ইরানের পতন হওয়ার, ইরানের বর্তমান শাসকদের পতন হওয়ার অর্থ পশ্চিম এশিয়ার বুকে একচ্ছত্র মার্কিন আধিপত্য, এবং সেই মার্কিন আধিপত্য যদি তৈরি হয় তাহলে সেই আঁচ থেকে কিন্তু ভারত বা পাকিস্তান বা এই দক্ষিণ এশিয়ার এই দেশগুলো তারাও বাঁচতে পারবে না, এবং সেখানে সংঘাত বা পরবর্তী রাজনৈতিক সমীকরণের বদল একদমই অবশ্যম্ভাবী। নজর থাকবে সিজার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রদীপ, এবং বাইরে থেকে আলোচনা রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনার কাছে যাই। কর্নেল চৌধুরী, একটা প্রশ্ন সেদিনকে উঠেছিল যে ইউক্রেন কি পারবে টানতে, ইউক্রেন কি টানতে পারবে রাশিয়ার এগেইনস্টে? ইউক্রেন কিন্তু টেনেছে, ইউক্রেন টেনে যাচ্ছে, অনেকেই বলছেন ইউক্রেন টেনে যাবে। এই প্রশ্ন 5 দিন আগে উঠেছিল। ইরান কি পারবে? ইরান 5 দিন পারলো। জানি না আগামী 50 দিন বা আগামী 500 দিন বা আগামী 5 বছর পারবে কি না, সেটা সময় বলবে। কিন্তু আপনি যে কথা বলছিলেন যে আসু এটা সমাধান দরকার, নইলে আমাদের প্রত্যেকের জীবনে এর প্রভাব পড়তে চলেছে, কারো জীবনে প্রত্যক্ষ, কারো জীবনে পরোক্ষভাবে। এখান থেকে আপনার কাছে প্রশ্ন রাখবো, কি কি প্রভাব পড়তে পারে? দেখুন, প্রভাব তো প্রথমে যদি ইরান এটা কন্টিনিউ করে, এবং আমরা প্রত্যেকে আগে আলোচনা করেছি স্ট্রেট অফ হরমুজ অথবা পার্সিয়ান গালফ, আপনি যেখানে বলেন এই পুরো পৃথিবীর 24% তেল সেখানে সেই পার্সিয়ান গালফ দিয়ে পুরো বিশ্বে সব রাষ্ট্রে, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, যেহেতু আমরা দক্ষিণ এবং আমরা গ্লোবাল সাউথ বলতে পারেন, আমরা এখানে অবস্থিত, সেই জায়গায় আমাদের তেল সরবরাহর একটা কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে। শুধু ইরানের তেল না, বিভিন্ন অন্যান্য দেশ, ওমান আছে, সৌদি আরবিয়া আছে, বিভিন্ন এই মিডল ইস্ট কান্ট্রি, এই কমপ্লিট তেলটা এই রাষ্ট্রে, বিভিন্ন রাষ্ট্রে যায় এই পার্সিয়ান গালফের মধ্যে। এবং এইটা যদি ইরান বন্ধ করে দেয় এই স্ট্রেট অফ হরমুজ অথবা পার্সিয়ান গালফ, তাহলে নিশ্চিতভাবে এই তেলের ওপর একটা ল্যাক অফ অয়েল, ফিউল, এনার্জি সেক্টর হবে, সেখানে তেলের দাম বাড়বে এবং নিশ্চিতভাবে রিসেশন সমস্ত, কারণ তেলের সঙ্গে সবকিছু দৈনন্দিন জীবনে এভরিথিং ইজ কানেক্টেড। এক, দ্বিতীয় হচ্ছে আমরা যেমন দেখেছিলাম পাকিস্তানকে, যে পাকিস্তান এই 2 দিন আগে ইরানকে বলেছিল যে যদি ইসরায়েল নিউক্লিয়ার অ্যাটাক করে ইরানের ওপর, তাহলে পাকিস্তান নাকি ইরানকে হেল্প করবে। আজকে সেই পাকিস্তান, আমি যখন আপনার সঙ্গে কথা বলছি এই ঘন্টা 2 আগে ইউএস এয়ারফোর্সের আমার কাছে যে ইনফরমেশন আছে, KC-135, KC-10 ট্যাঙ্কার, যেটা আমি বললাম যে 30টা ফিউল রিজার্ভ ট্যাঙ্কার, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র প্লেন উড়ে এসছে
তারা পাকিস্তানের ডিপ ইনসাইড নিয়ার অ্যাবাউট বালুচিস্তানে কিন্তু ঢুকেছে এবং ল্যান্ড করেছে, এবং পাকিস্তান অ্যালাউ করছে ইউনাইটেড স্টেট মার্কিন যুক্তরাষ্ট্রকে কমপ্লিট তাদের নিজেদের এয়ার স্পেস। এবং ইউএসআরসি 135V রিভেট একটা জয়েন্ট ইন্টেলিজেন্স একটা এয়ারক্রাফট আছে যেটা পাকিস্তান অ্যালাউ করেছে থ্রু বালুচ বর্ডার ক্রস করে ইরানের বর্ডারে গিয়ে, যেহেতু আমরা একটু আগে দেখলাম ট্রাম্প পরিষ্কার বলেছেন দ্য ইরান স্কাই ইজ আন্ডার কন্ট্রোল। এই জন্যই বলেছে কারণ ইউনাইটেড স্টেটস এর একটা জয়েন্ট ইন্টেলিজেন্স এয়ারক্রাফট, নাম্বার হচ্ছে RC-135P। দিস ইজ আ টাইপ অফ এয়ারক্রাফট, হাই অল্টিটিউড সার্ভেলেন্স এয়ারক্রাফট, যেটা ইরানের মধ্যে আপাতত ঢুকে কমপ্লিট সার্ভেলেন্স করেছে, যেখানে বলা হচ্ছে খামেনেই কোথায় আছেন, কোন জায়গায় আছেন, তার স্যাটেলাইট পিকচার সমস্ত ইতিমধ্যে কিন্তু ওই সিচুয়েশন রুমে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প আছেন সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। তো পাকিস্তান, আমরা ভাবছিলাম যে ওআইসির পার্ট এবং ইরানকে হেল্প করবে। পাকিস্তান টেররিস্তান, পাকিস্তানের রক্তে আছে বেইমানি, তাই পাকিস্তান আজকে ইউনাইটেড স্টেটস ঠিক উল্টে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে যখন ইরানের সবচেয়ে বেশি দরকার সেই জায়গায় নিজের এয়ার স্পেস কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে খুলে দেওয়া হলো, এবং কমপ্লিট সার্ভেলেন্স, অয়েল ট্যাঙ্কার, রিফিউলিং সমস্ত অ্যালাউ করছে পাকিস্তানের মাটি থেকে। কর্নেল চৌধুরী, আরেকটা প্রশ্ন ছোট করে আপনার কাছে রাখবো। দেখুন, এরা দুটো প্রতিবেশী দেশ নয়, ইরান বা ইসরায়েল, মাঝে অনেকগুলো মুসলিম কান্ট্রি রয়েছে। যদি ইতিহাসের দিকে আমরা নজর রাখি তাহলে আমেরিকা যেখানে যেখানে ইনভলভ হচ্ছে অধিকাংশ সময় আমরা দেখেছি সেখানে আমেরিকার বিরুদ্ধে কোনো ইসলামিক কান্ট্রি খুব একটা মুখ খোলেনি, টুকটাক কথাবার্তা বললেও অল আউট যায়নি। এক্ষেত্রে এই কান্ট্রিগুলো কি করতে পারে? এখানে যদিও এই নিউক্লিয়ার অথবা ইউরেনিয়াম এনরিচমেন্ট রেখে লড়াইটা শুরু হয়েছে, এই অপারেশন রাইজিং লায়ন, এর মধ্যে বৃহৎ যদি আপনি দেখেন, ম্যাক্রোওয়েতে দেখেন, এখানে 3-4টে ছোট ছোট ইসলামিক দেশ আছে, সেটা ইয়েমেন হতে পারে, লেবানন হতে পারে, অথবা প্যালেস্টাইন হতে পারে। এই বিভিন্ন জায়গায় যে হিজবুল্লাহ, হাউথি, হামাস, এই তিনটেই দিয়ে এই বিভিন্ন, অথবা ইরাকে আল বাদার, এই কমপ্লিট যে জঙ্গি সংগঠন অথবা মিলিশিয়া যাই বলেন, এরা কোথাও না কোথাও ইরান থেকে একটা ট্যাসিট সাপোর্ট সবসময় পেয়েছে। বেশ, নজর রাখবেন, সঙ্গে থাকুন। আবারও বলছি, যে কোনো মুহূর্তে কিন্তু বড় সড়ো কোনো ঘোষণা হতে পারে আমেরিকার তরফ থেকে, কারণ মার্কিন প্রেসিডেন্ট নিজে G7 সম্মেলন থেকে বেরিয়ে গেছিলেন। বেরিয়ে যাওয়ার পরে কি বলেছিলেন, তখন থেকেই প্রহরগণনা শুরু হয়েছিল। What specifically is better than a ceasefire? What are you looking for here? An end, a real end, not a ceasefire. An end. So something that would be permanent. Yeah, or giving up entirely. Is that okay too? Certainly possible. Complete give up. That's possible. Yeah. প্রদীপ রয়েছেন আমাদের সহকর্মী নিউজরুম থেকে। প্রদীপ, মাত্র 4 বছর আগে আফগানিস্তান থেকে ঘোষিতভাবে সেনা প্রত্যাহার করে নিয়েছিল আমেরিকা। সেই সময় আলোচনা উঠে এসেছিল তাদের রাজকোষে চাপ পড়ছে, একটা দীর্ঘ সময় আফগানিস্তানে সেনা রাখতে গিয়ে প্রায় 2500 সেনা মারা গেছে। এবং আরো একটা বিষয় সেদিনকে উঠে এসেছিল যে আমেরিকার ঘোষিত বিদেশ নীতি অনুযায়ী তাদের প্রধান শত্রু চীন এবং রাশিয়া। মাত্র 4 বছরের মধ্যে আমেরিকা কি আবার কোন রকম যুদ্ধে জড়াতে পারে পুরোদস্তুর? ইঙ্গিত তো সেরকমই শুভজিৎ, এবং আমেরিকার প্রধান প্রতিপক্ষ চীন, নো ডাউট, এটায় কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, কারণ চীনের ইকোনমি $19 ট্রিলিয়ন পৌঁছে গেছে, আমেরিকার $31 ট্রিলিয়ন। আমেরিকার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থনীতির যুদ্ধে চীন, কিন্তু রাশিয়া নয়, কারণ ডোনাল্ড ট্রাম্প G7-এ গিয়ে বলেছেন, G7 আগে G8 ছিল, রাশিয়া তার থেকে বেরিয়ে গেছে, তাতে পুতিনের খারাপ লেগেছে, এবং এটা আনওয়াইজ ডিসিশন ছিল, কারণ তার ফলেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছে। এটা বুঝতে হবে, রাশিয়া তেল উৎপাদনকারী দেশ, এবং রাশিয়া ওপর স্যাংশন থাকার কারণে রাশিয়ার তেল ওপেন মার্কেটে বিক্রি হচ্ছে না, তাতে রাশিয়ার অর্থনীতির ক্ষতি হচ্ছে। রাশিয়ার তেল ভারত একমাত্র কেনে, এবং বাকিরা ঘুরপথে ভারত থেকে অনেকে কেনে, তার জন্য হাজার রকম থিওরি রয়েছে। রাশিয়ার তেল যদি বিশ্ববাজারে ডলারে বিক্রি হয় তাহলে রাশিয়ার পাশাপাশি আমেরিকাও লাভবান হবে। ইরানের তেল, ইরানের ওপরও স্যাংশন আছে, ইরানের তেল যদি বিশ্ববাজারে ডলারে বিক্রি হয় তাহলে ইরানের পাশাপাশি আমেরিকা লাভবান হবে। ঠিক একইভাবে সিরিয়ার তেল, সিরিয়ায় সদ্য পালাবদল হয়েছে, এবং সিরিয়ার মাধ্যমে বাশার আল আসাদের মাধ্যমে ইরান হেজবোল্লাহ, লেবাননে হেজবোল্লাহ
কে সাহায্য করত, সেই সাহায্য বন্ধ হয়ে গেছে, ইসরায়েল সেই যুদ্ধটা জিতে গেছে। সেই সিরিয়ার তেলও যদি বিশ্ববাজারে বিক্রি হয় ডলারের মাধ্যমে, তাহলে আমেরিকা লাভবান হবে। তেলের ব্যাপার একটা অবশ্যই আছে। ইরানের যুদ্ধে শুধু ক্ষতি নয়, যুদ্ধের শেষে একটা লাভের হিসেব নিশ্চয়ই আছে। না হলে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে কি বানাচ্ছে না সেই কারণ দেখিয়ে আমেরিকা যুদ্ধে যেত না। ঠিক একইভাবে সাদ্দাম হুসেনের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধে গিয়েছিল ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন দিয়ে। সাদ্দাম হুসেনের দেশে তেল উৎপন্ন হতো। লিবিয়া, যার তেলের গুণমান সবচেয়ে উৎকৃষ্ট, আরব বসন্তর নাম করে গাদ্দাফি রিজাইমকে আউটস্টেট করা হয়েছিল, তার পিছনে আমেরিকার ইন্ধন ছিল। লিবিয়ায় তেল উৎপন্ন হয়। আফগানিস্তান থেকে আমেরিকা উইথড্র করেছে, আফগানিস্তানে কোনো তেল উৎপন্ন হয় না। ঠিক, তুমি যে কথা বলছিলে প্রদীপ, সত্যি তো এই লাভের অঙ্ক কষেই কি ডোনাল্ড ট্রাম্প আগামীতে কোনো কঠিন পদক্ষেপ নিতে চলেছেন, নাকি তাদের আধিপত্য কায়েমের জন্য কঠিন পদক্ষেপ নিতে চলেছেন, নাকি সত্যি সত্যি তারা মুখে যে কথা বলছেন খামেনেই বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা লড়াই করতে চাইছেন? দেখা যাক, সেটা পদক্ষেপ নেওয়ার পরেই স্থান কাল পাত্র অনুযায়ী বিশ্লেষণ করে নিশ্চয়ই বিশেষজ্ঞরা বলবেন। কসবায় একই ফ্ল্যাটে 3 জনের রহস্য মৃত্যু, ফ্ল্যাট থেকে উদ্ধার বাবা, মা ও ছেলের দেহ। রাজডাঙ্গা গোল পার্কের ঘটনায় চাঞ্চল্য। মঙ্গলবার বিকেলে 3 জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আজ সকাল থেকে কোনো সারা শব্দ পাওয়া যায়নি, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ সূত্রে খবর, ঘর থেকে মিলেছে সুইসাইড নোট, তবে তাতে আত্মহত্যার কারণ উল্লেখ নেই। দেহ নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য। 3 জন মারা গেছে, বাবা, মা আর একটা হ্যান্ডিক্যাপ ছেলে, সে মারা গেছে এবং তারা একটা সুইসাইড নোট ছেড়েছে। পুলিশ সুইসাইড নোটটা উদ্ধার করেছে, পোস্টমর্টমের জন্য যাচ্ছে। কি কারণে মারা গেছে সেটা তখন কনফার্ম হবে, কিন্তু গলায় দড়ি দিয়ে মারা গেছে এটা আমরা দেখেছি। যেহেতু তদন্ত চলছে, বেশি আর কিছু বলবার নেই। এইটাই হচ্ছে কি দুঃখজনক ব্যাপার, হতে পারে অন্য কোনো ব্যাপার হতে পারে, সে পুলিশ খুঁজে দেখবে, সে ব্যবস্থা নেবে।